এটা হলো ডায়মন্ড হারবারের সরিষা। সেই সরিষায় সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, এবং দেখা যাচ্ছে বিজেপিরই উত্তরীয় পড়ে আছেন তারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও সুকান্ত মজুমদার নাকি অস্বীকার করেছেন যে বিজেপির কর্মীরা তাকে বিক্ষোভ দেখাননি। দেখুন সেই ছবি আগে। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কি হয়েছে ঘটনাটা? কোথায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার? একেবারেই দেখো, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি আজকে সরিষাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসেন এবং সেই আসার পথেই একেবারেই যে আশ্রম মোড় রয়েছে সেখানেই তাকে দেখে বিক্ষোভ দেখানো হয় এবং জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। যেখানে বিক্ষোভকারীদের মূলত দাবি যে 21-এর বিধানসভা নির্বাচনের পর তারা একটি গোষ্ঠীর হয়ে একেবারে বিজেপি দলের একটি গোষ্ঠীর হয়ে তারা লড়াই করেছিল, কিন্তু দল তাদের পাশে ছিল না এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পাশে ছিলেন না। এর জন্যই কিন্তু তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন। তবে বিক্ষোভকারীদের এই অভিযোগ কিন্তু মানতে নারাজ। আমি আসবো তোমার কাছে, আরো একবার ছবিটা দেখাবো এবং দর্শকদেরকে জানাবো যে সুকান্ত মজুমদার গিয়েছিলেন সরিষায়। সেই সরিষাতেই বিজেপি কর্মীদের দাবি বিজেপি কর্মীরাই নাকি বিক্ষোভ দেখিয়েছেন এরকমটাই, কারণ এখানে উত্তরীয় পড়ে বিজেপি কর্মীরাই দেখছি আমরা বিজেপির উত্তরীয়, বিজেপির ফ্ল্যাগ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন, জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছেন তারা। কোন নেতা আমাদের সঙ্গে নেই। যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়। আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সবকিছু দল চালাচ্ছে এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। তৃণমূল থেকে আছে শুভেন্দু অধিকারী নেতা হয়ে গেল, তার কর্মীদের নিয়ে আজকের দলটা তারা চালাচ্ছে, আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে। আনিসুদ্দিন, তুমি বলতে পারবে যে এই যে রাজু দাস বা তার সঙ্গে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি বিজেপির মুখ হিসেবে কোথাও পরিচিত? বিক্ষোভকারীদের যেটা মূলত দাবি যে তারা 21-এর বিধানসভা নির্বাচন থেকেই তারা কিন্তু বিজেপি কর্মী সমর্থক এবং তারা বিজেপির হয়ে কাজ করেছেন, কিন্তু কেন্দ্রীয় দলীয় নেতৃত্ব তাদের পাশে ছিলেন না, এমনটি কিন্তু অভিযোগ করছেন তারা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে পরিচিত। একেবারে দেখো, এলাকায় তারা যেটা দাবি করছে, বিক্ষোভকারীরা যেটা দাবি করছেন যে তারা বিজেপি কর্মী, কিন্তু তাদের এই অভিযোগ প্রতিমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে তারা নকল বিজেপি কর্মী সেজেই কিন্তু তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তিনি এতে কোনো গুরুত্ব দিতে নারাজ। বেশ, এগুলো হচ্ছে নকল হিন্দু, এগুলো নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে। ও 2-4টে হিন্দু সামনে রাখবে, পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করো, বিজেপির অন্যান্য নেতাদেরকে গালিগালাজ করো, মানে পাত্তাই দিই না এদেরকে। আরে এর আগে যেটা বলছিলাম যে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তো চলছেই, তার মধ্যে বাংলায় এসআইআরে ভিন রাজ্যের 3 অফিসার এবং তারা কি করবেন? রাজ্যে এসে নজরদারি চালাবেন। বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এ নিয়েও রাজনীতির হাওয়া গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে। প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদা 3 অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়।
এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে তিনজন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন, তারপরেও এই তিনজন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে তা হলো বিএলওরা এখন চরম ভোগান্তিতে, কারণ অ্যাপ সেটা খোলাই যাচ্ছে না, 16 ঘন্টা ধরে বন্ধ। ডেটা এন্ট্রি করতে পারছেন না এসআইআর এর কাজে, ডেটা এন্ট্রির কাজে চরম হয়রানির অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি হয়েছে? দেখো, যেটা বিএলওদের বড় অংশ দাবি করছে যে কলকাতা, নিউ টাউন অর্থাৎ এই যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে বিএলও অ্যাপে সমস্যা তৈরি হচ্ছে। দীর্ঘ 16 ঘন্টারও বেশি সময়সীমা ধরে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি হওয়া যে অ্যাপ, সেই অ্যাপসে কোনো ডেটা আপলোড করা যাচ্ছে না। অর্থাৎ তুমি জানো এসআইআর এর ফর্ম আপলোডিং চলছে, ডিজিটাইজেশন প্রসেস চলছে, সেই প্রক্রিয়া করা যাচ্ছে না। বিএলওদের একটা বড় অংশ তেমনটাই অভিযোগ জানাচ্ছেন এবং ইতিমধ্যেই সেই খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও পৌঁছেছে। গতকাল থেকেই মূলত এই সমস্যাটি তৈরি হয়েছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে এবং বিএলওদের একটা বড় অংশ গতকাল পূর্ব বর্ধমান, নদিয়া সহ কয়েকটি জেলায় এই সমস্যাটা তৈরি হয়েছিল যে বিএলওদের অ্যাপ, সেই অ্যাপ সঠিকভাবে কাজ করছে না। অর্থাৎ তথ্য আপলোডিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, তথ্য আপলোড হচ্ছে না। এমনটাও অভিযোগ এসেছিল যে এক একটি ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন করতে 30 মিনিটেরও বেশি সময় লাগছে। সেক্ষেত্রে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কমিশনের তরফে জানানো হয়েছিল যে ইন্টারনেটগত সমস্যা তৈরি হতে পারে, কিন্তু আজকেও দেখা যাচ্ছে সেই বিএলও অ্যাপে একই সমস্যা রয়েছে। বিএলও অ্যাপে এসআইআর ফর্ম আপলোড করা যাচ্ছে না, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কখন ঠিক হবে এখনো কোনো ঠিক নেই তো। দেখো, কমিশনের বক্তব্য যে ইন্টারনেট সমস্যা থাকলেও থাকতে পারে, প্রযুক্তিগত সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বিএলও অ্যাপ ফের রিভিশন করা হয়েছিল এবং সেই রিভিশনের ফলেই কিন্তু রিভিশনের পরপরই কিন্তু বিএলও অ্যাপ সঠিকভাবে কাজ করছে না। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একজন কৃষক, নাম জীবন, কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত। হ্যাঁ, তার নাম জীবন, কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত। কৃষক, আলিপুরদুয়ারের কৃষক জীবন দাস রেশন পাচ্ছেন, কৃষক ভাতাও পাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় মৃত। কি করে, কি হয়েছে ঘটনাটা জানবো। সরাসরি রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, দেখো অয়নদা, যেটা আমরা জানতে পারছি ছানবিন করে যে কিভাবে জীবন্ত এই জীবন দাসকে মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেটা জানা যাচ্ছে জীবন দাসের মা হচ্ছে যোগমায়া দাস। এই যোগমায়া দেবী মৃত্যুর পর মায়ের ডেথ সার্টিফিকেট নিয়ে ভোটার তালিকা থেকে মায়ের নাম কাটাতে গিয়েছিলেন এই জীবন দাস, কিন্তু মায়ের নাম কাটানোর এই আবেদন পেয়ে নির্বাচন কমিশন একেবারে ছেলে জীবন দাসের নামটাই নির্বাচনের যে ভোটার তালিকা সেখান থেকে কেটে দিয়েছেন। ওইদিকে যে মৃত মা, তিনি কিন্তু এখনো ভোটার তালিকায় জীবন্ত রয়ে গেছেন, তার নামে এসআইআর ফর্ম হয়েছে, কিন্তু যে জীবন দাস যে এখনো জীবিত রয়েছে তার নামে এসআইআর ফর্ম আসেনি। এই সমস্যায় কিন্তু এখন মহা বিপদে পড়েছেন এই জীবন দাস। তিনি বলছেন যে আমি দেশে বাস করি, হেঁটে চলে বেড়াচ্ছি, সমস্ত কিছু সরকারি যে বিএলও যে আছে তিনি বলেছেন এসআইআর এর এই প্রাথমিক কাজকর্ম গেলে আইন রয়েছে যে এই জীবন দাসের নাম তোলার যে প্রক্রিয়া সেটা শুরু করা হবে। বেশ,
আমি যখন আমার এসআই ফর্ম আসছে না, আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে, আমার ছেলের আসছে, আমার বউর আসছে, তখন আমি বললাম যে আমার ফর্মটা পরে ওপর দেখতে হবে। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এরও লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলিট করা আছে। হ্যাঁ, বিএলওকে বলছি, বিএলও পরে বলছে যে 6 তারিখে ফর্ম আসবে, এই ফর্মে আবার করতে হবে। তো আপনি এমনি সরকারি সুযোগ সুবিধা এখন পাচ্ছেন? সরকারি সুবিধা তো আমার রেশন ঢুকছে, 19 তারিখে আমার কৃষক নিধি ঢুকছে। আমার তো সুপারভাইজার আছে, উনাকে বলছি যে উনার মা হলো জগমায়া দাস, উনারটা ডিলিট করতে গিয়ে উনার নামটাই ডিলিট হয়ে গেছে। ফর্মটা আমরা যে জমা দেই তখন তো ওদের ডেথ সার্টিফিকেট সহ দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওটা যে কেমন করে ডিলিট হলো ওটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে, আমরা নতুন করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। যেহেতু এবার মানে নতুন বিএলও, আগে অন্য কেউ করতে, আমার যে এক্সিকিউটিভ আছে অঞ্চলে, উনার সঙ্গে কথা হয়েছে, জীবনদার সঙ্গে উনার নীতিদার কথা হয়ে গেছে। এসআইআর হোক বা ভোটার তালিকায় নাম উধাও, এই নিয়ে অনেকের মধ্যেই একটা দোলাচল রয়েছে, আশঙ্কা রয়েছে। যেমন ধূপগুড়ির এক বৃদ্ধা, তার 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু 2022 থেকে তার নাম উধাও, যার ফলে ভোট দিতে পারছেন না। ধূপগুড়ির এই বৃদ্ধা পর ভোট দিতে পারেননি, যার ফলে কিছুটা চিন্তাতেও আছেন। এসআইআর ফর্মও পাননি, এই কারণে সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, কাউকে বলেছিলেন 2022 থেকে যে তার নাম উধাও? স্থানীয় কোনো নেতৃত্বকে বলেছিলেন? কোনো কাজ হয়নি? দেখো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কর্ণবালা অধিকারী, তার কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, এবং তারপর থেকে কিন্তু দেখা গিয়েছে 2022 থেকে কিন্তু তার ভোটার লিস্টে কোনো নাম নেই, যার ফলে কিন্তু 23-এর যে পঞ্চায়েত ভোট হয়েছিল সেখানেও তিনি ভোট দিতে পারেননি। এবং এই বিষয়ে কিন্তু এলাকার প্রধান, পঞ্চায়েত, এমনকি ব্লক প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছিলেন বলে দাবি করেছে পরিবারের তরফে। তার নাম না থাকায় কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে, কারণ এসআইআর এর ফর্মও কিন্তু তিনি পাননি, যার ফলে এই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন, এমনটা কিন্তু আশঙ্কা করছেন। আর এর ফলে কিন্তু বৃদ্ধা রীতিমতো চিন্তায় রয়েছে, মাঝে মধ্যেই তিনি খাওয়া বন্ধ করে দিচ্ছেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। এই রকম ভাবেই আশঙ্কায় ভুগছেন বহু মানুষ। এসআইআর এর ফর্ম আসছে না? আসে নাই। ফর্ম আসে নাই। পঞ্চায়েতে ভোট দিয়েছেন? পঞ্চায়েতে ভোট দিয়েছি তো। 2002 সালের লিস্টে নাম আছে? হ্যাঁ, আছে তো। জন্মভিটা কি এখানেই? হ্যাঁ, জন্মভিটা। কতটা আতঙ্কে আছেন তাহলে? ভয় বাড়ে গেছে না, নাম না হলে, ভোটটা না হলে কেমন হবে? এবার দেখুন, সরকারি কর্মী ভোটের ডিউটিও করেছেন, কিন্তু এসআইআর এর আগে যে আপলোড হয়েছে 2002 এর ভোটার তালিকায়, তারই নাম নেই ভোটার তালিকায়, এবং তার জন্য 2002 এর ভোটার তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তা। 1995 থেকে 2025 পর্যন্ত ভোট দিয়েছেন, তারপরেও নাম নেই। সরাসরি চলে যাব রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, নাম তো নেই, কিন্তু নাম ওঠানোর জন্য কোনো রকম কোনো আশ্বাস মিলেছে? দেখো, মাথাভাঙা শহরের 11 নম্বর ওয়ার্ডে বাচ্চু হোমরায়, তিনি পেশায় একজন সরকারি কর্মচারী ছিলেন, বর্তমানে অবসর গ্রহণ করেছেন। তিনি পেনশনও পাচ্ছেন। তার যেটা দাবি, 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত তিনি ভোট দিয়েছেন, এবং মাঝখানে 2002 সালের যে নির্বাচন কমিশনের তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু তার নাম নেই, যার ফলে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন তিনি। পাশাপাশি তার নাম না থাকার পর তার যে স্ত্রী, তারও নাম নেই। তার যেটা দাবি, তিনি বিভিন্ন সময় ইলেকশনের কাজে, ইলেকশন ডিউটিতে গিয়েছেন, তিনি হয়তো নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট দেননি, কিন্তু তার স্ত্রী তো নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট দিয়েছে, এবং তিনি কোনো সময় ব্যালটে ভোট দিয়েছেন, যেহেতু ইলেকশন ডিউটিতে তাকে অন্যত্র যেতে হয়। কিন্তু তার এবং তার স্ত্রী দুজনেরই 2002 সালের তালিকা থেকে নাম বাদ পড়ায় কিন্তু কিছুটা হলেও আতঙ্ক কাজ করছে, এবং এই নিয়ে কিন্তু তিনি স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন। তবে বিভিন্ন সূত্রে, বিএলও সূত্রে যেটা আমরা জানতে পারছি, যে উনি অবসর নিয়েছেন, তিনি সরকারি চাকরি করেছেন, তার সমস্ত নথি রয়েছে, সেই নথি দেখালেই এই যে সমস্যা, এই সমস্যা মিটবে বলে আমরা জানতে পারছি। বেশ। 2002 সালে আমার কোনো নাম নেই, কারণ আমার
1995 সালেও আমার নাম আছে। তারপরে আমি নির্বাচন ডিউটিতে চলে যেতাম, আমি সরকারি কর্মচারী। এবার কিসের জন্য নেই সেটা তো আমার জানা নেই। ভোট দিতাম তো সেখানে ভোট দিতাম বা পোস্টাল ভোট দিতাম। রিটায়ার্ডের পরেও ভোট দিয়ে আসছি। 2025-এও নাম আছে আমার, পোস্টাল ব্যালটে ভোট দিতাম। কিন্তু আমার মিসেস পঞ্চমী হুমরায়, তার কি করে নামটা নেই? এটাই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মৃতের এসআইআর ফর্ম, হ্যাঁ, মৃতের এসআইআর ফর্মে ভোটার তালিকায় নাম তোলার কীর্তি ফাঁস হয়ে গেল এক বাংলাদেশির। মৃত ব্যক্তি হুগলির ডানকুনিতে বাংলাদেশির কীর্তি ফাঁস। 2015-তে মৃত মহসিন খানের নামে ফর্ম ফিল আপ। গোটা ঘটনাটা জানবো, প্রতিনিধি রানার সঙ্গে কথা বলবো। রানা, ঠিক কি হয়েছে? এই বাংলাদেশি কতদিন ধরে এখানে বসবাস করছেন? হ্যাঁ অন্ধা, দেখো এই যে বাংলাদেশি নাদিম সর্দার, তার বিরুদ্ধে কিন্তু মারাত্মক অভিযোগ রয়েছে। 2018 সালে এ গোবরার এক বাসিন্দা রবীন চক্রবর্তীকে 4000 টাকা দিয়ে সে ফলস ভোটার কার্ডও তৈরি করেছে বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি যে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, এই ডানকুনি পৌরসভা 20 নম্বর ওয়ার্ডের যে এই যে এলাকার ঘটনা, সেখানে সেই মৃত ব্যক্তি মহসিন খানের নামে এসআইআর ফর্ম এসেছিল। এই যে নাদিম সর্দার, এ কিন্তু সে ওই মহসিন খানের পরিচয় দিয়ে সেই মৃত ব্যক্তির এসআইআর ফর্মটা সে বিএলওর কাছ থেকে তুলে নেয় না তাই না, তোলার পর সেই ফর্মে এই যে নাদিম সর্দার তার ছবি লাগিয়ে যখন জমা দিতে যায়, তখনই বিষয়টা নজরে আসে। এরপরে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ডানকুনি থানাতে। পুলিশ ইতিমধ্যে নাদিম সর্দারকে ও রবীন চক্রবর্তী যে ভুয়ো ভোটার কার্ড করেছিল তাদের দুজনকে গ্রেফতার করে শ্রীরামপুর মহকুমা আদালতে দুজনকে গ্রেফতারও করা হয়েছে। দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। আমার ভাইয়ের আধার কার্ড, আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার এটা সঠিক বিচার হোক, আইনের আওতায় আসুক। টার্গেট 26, আর তাই তৃণমূলের নয়া কৌশল, বুথেই বাজিমাত করতে চায় তৃণমূল। কি ব্যাপার বিস্তারিত জানবো, প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যার ভোট তার, এই কৌশল অবলম্বন করতে চায় হচ্ছে তৃণমূল, এবং এই কৌশল অবলম্বন করতে গিয়ে বিভিন্ন যে বুথগুলি রয়েছে সেখানে তারা ছোট ছোট সভা শুরু করতে চলেছে। সপ্তাহে অন্তত 2 থেকে 3টে সভা করতে বলা হয়েছে, যে সভাতে অন্তত 150 থেকে 200 জন ব্যক্তি হাজির থাকবেন, এবং সেই প্রত্যেক কটা সভাতে বঞ্চনার ইস্যুর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে কি কাজ করা হয়েছে সেই প্রাপ্য তালিকাও সেখানে বারবার ধরে বলতে বলা হয়েছে। সম্প্রতি ইলেকশন কমিশনে তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল গিয়েছিল এবং সেখানে তারা উল্লেখও করেছিল তারা সন্দেহ করছেন যে বুথ থেকে 150 থেকে 200 জনের নাম বাদ দিয়ে দেওয়া হতে পারে। ফলে এই যে বুথ সভাগুলো তারা করতে চলেছেন, ফলে কোন বুথে কত সংখ্যক ভোটার রয়েছেন, কত মানুষ রয়েছেন, সেই সম্যক একটা ধারণা তাদের কাছে চলে আসবে, সেটাও তাদের কাছে বিশেষ উল্লেখযোগ্য হবে। সেই কারণেই এই বুথ সভা, বড় সভা না করে এই কৌশল নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ওকে, আর এই ভদ্রলোককে দেখছেন, ইনি হচ্ছেন বিএলও, বুথ লেভেল অফিসার। অসুস্থ, এসআইআর কাজের চাপে রাসবিহারী অ্যাভিনিউয়ের 90 নম্বর ওয়ার্ডে বিএলও অসুস্থ। কেপিসি মেডিকেলে ভর্তি করা হয়েছে একে। অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরে যাদবপুরের কেপিসি মেডিকেলে তাকে ভর্তি করা হয়েছে। রাসবিহারী অ্যাভিনিউয়ের 93 নম্বর ওয়ার্ডের 93 নম্বর ওয়ার্ডের বিএলও ইনি। সকালবেলা না যে খাওয়ার পরে আমি কাছে চলে গেছি, 12টা নাগাদ আমাকে মাথা অনেকটা ঘুরছে আমাকে। ওটা পরে আমি হাঁটা চলা করতে পারছি না, আমি একদম পড়ে যাবো এরকম কথা হয়ে গেছে। তো আমি তাহলে বাড়িতে এসে এদিকে এসেছি 12টা নাগাদ হসপিটালে, 12:20 এরকম। ওই সময় আমি ইনুমারেশন ফর্ম নিয়েই চলে আসছি স্যার। ওটা পরে আমার সরকারি বন্ধু সুপারভাইজার এসেছে, আমাকে হসপিটালে ভর্তি করেছে। ডক্টর বললে কি এই ঔষধগুলো আপনাকে খেতে হবে, ওটা বিপির ঔষধ আমি লিখে দিয়েছি, ব্লাড প্রেশারে। মানসিক চাপ তো অনেক আছে স্যার।